এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের সাথে দিল্লিতে শেখ হাসিনার সাথে একটি বৈঠক হয়েছে। এস আলম মানে সেই আপনারা জানেন যে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ, তিনি যে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে সিঙ্গাপুরে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেছেন। সেই সাইফুল আলম তিনি প্রথমে এসেছেন সৌদিতে মক্কায় আপনার হজের উদ্দেশ্যে, কিন্তু এখানে আমার দেশ যে রিপোর্টটি করেছেন যে তিনি আসলে সৌদিতে হজের উদ্দেশ্যে মক্কায় আসেননি। তিনি মক্কায় একটি হোটেলে প্রথমে বৈঠক করেন, বৈঠক করার পর সেখানে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেন। সেই বৈঠক করার পর তিনি চলে যান মদিনায়, মদিনায় একটি হোটেলে ওঠেন এবং সেই হোটেলে থেকে তিনি আবার চলে যান 6 আগস্ট তিনি দুবাই চলে যান এবং সেই দুবাই 6 আগস্ট সেখান থেকে আবার সেই 6 আগস্ট তিনি চলে যান ঢাকার মানে ভারতের দিল্লিতে। সেই ভারতের দিল্লিতে যাওয়ার পর সেখানে তিনি একটি হোটেল অবস্থান করেন, সেখান থেকে তিনি নাম্বার প্লেটবিহীন একটি গাড়িতে ওঠেন। সেখানে তিনি তার যে মোবাইল অত্যাধুনিক যে ডিভাইস আছে সেই ডিভাইসগুলো রেখে তারপর তিনি একটি নাম্বার প্লেটবিহীন একটি গাড়িতে ওঠেন। সেখান থেকে আবার সেই গাড়িতে ওঠার পর তিনি আবার একটি দ্বিতীয় গাড়িতে ওঠেন, সেটাও ছিল নাম্বার প্লেটবিহীন। সেই নাম্বার প্লেটবিহীন গাড়িতে ওঠার পর সে গাড়ি চেঞ্জ করে তারপর তিনি শেখ হাসিনার সাথে শেখ হাসিনা যেই এরিয়ায় আছেন সেখানে তিনি চলে যান এবং সেখানে একটি বাড়িতে তিনি শেখ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করেন এবং সেই শেখ হাসিনার সাথে দেখা সাক্ষাতে ভারতের যে ঊর্ধ্বতন কিছু রাজনৈতিক নেতা কর্মীরাও ছিল, সেখানে একটি বৈঠক হয়। অনেকে বলেন যে সেই বৈঠকে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা কর্মীরাও ছিল এবং সেই বৈঠকে শেখ হাসিনা তার কাছ থেকে 4,500 কোটি টাকা দাবি করেন এবং এস আলম তারা সেই 4,500 কোটি টাকা দেওয়ার ক্ষেত্রে তারা সম্মত হন এবং নগদে 2,000 কোটি টাকা শেখ হাসিনার হাতে তুলে দেন এবং সেই 2,000 কোটি টাকা এবং সেই যে তিনি আরো পরবর্তীতে 25,000 কোটি টাকা তিনি দিবেন বলে জানিয়েছেন এবং এই টাকা নিয়ে তারা একটি মাস্টার প্ল্যান করেছেন। সেই মাস্টার প্ল্যান হলো তারা এই টাকা দিয়ে দেশের বাইরে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে যে আপনারা জানেন যে শেখ হাসিনা ইতিমধ্যে বিভিন্ন একটা সিঙ্গাপুর ভিত্তিক একটা লোবিস্ট ফার্ম নিয়োগ করেছে আন্তর্জাতিকভাবে এবং আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি মামলাও করেছেন বা আন্তর্জাতিকভাবে যে রাজনৈতিকভাবে যে বাংলাদেশের রাজনৈতিকভাবে যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে এই ডক্টর ইউনূস সরকারকে চাপ সৃষ্টি তারা করবেন এবং ডক্টর ইউনূস সরকারকে যাতে কোনোভাবেই নির্বাচন দিতে না পারে, নির্বাচন না দিয়ে যাতে ক্ষমতা ছাড়তে হয়, এই জন্য একটা ব্যবস্থা বা প্ল্যান পরিকল্পনা তারা হাতে নিয়েছেন যে বাংলাদেশে বিভিন্নভাবে নাশকতা সৃষ্টি করা, বাংলাদেশের নেতা কর্মীরা যারা জেলে আছেন তাদেরকে ছাড়িয়ে নেওয়া এবং বিভিন্ন দেশে যারা বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে রাজনৈতিক যে নেতা কর্মীরা আছে তাদেরকে উদ্ধৃত করা এবং বাংলাদেশের অভ্যন্তরে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে যারা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করবেন এবং ডক্টর ইউনূসের বিপক্ষে, ডক্টর ইউনূস দুর্নীতিবাজ সরকার, লুটপাটকারী সরকার, তিনি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছেন এবং বিভিন্নভাবে বয়ান তৈরি করার জন্য তারা এই অর্থটা ব্যয় করবেন। তারা ইতিমধ্যে বিভিন্নভাবে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি ভয়েস আওয়ামী লীগের পক্ষে কিন্তু রেইজ করতেছে। তো সেই জায়গা থেকে এরকমের বিভিন্ন প্ল্যান পরিকল্পনায় তারা এই 4,500 কোটি টাকা ব্যয় করবেন। তো সেই জায়গা থেকে ইতিমধ্যে তারা ব্যয় করা শুরু করেন নাই, কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু তাদের পক্ষে বয়ান তৈরি হয়ে গেছে এবং তাদের পক্ষে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বলেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট বলেন কাজ করা শুরু করে দিছে। তো দর্শক, আপনি কি মনে করেন যে এই 4,500 কোটি টাকা যদি এই ডক্টর ইউনূস সরকারের বিপরীতে বা পরবর্তী যারা সরকার ক্ষমতায় আসবে তাদের বিপরীতে বা বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে বা বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে তারা যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তারা কি সফল হবেন নাকি ব্যর্থ হবেন, এই জিনিসটা আপনারা কমেন্টে জানাবেন। আপনাকে জাস্ট আপনারা একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা তথ্য দেই বা একটা উদাহরণ দেই যে কিভাবে বাংলাদেশে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারবে। ধরেন আপনি সাপোজ একজন নেতা, বিএনপির একজন বড় নেতা অথবা জামাতের একজন বড় নেতা যারা ঊর্ধ্বতন পর্যায়ে কাজ করে থাকেন, হঠাৎ করে তাদের বাড়িতে দেখা গেল যে 5টি গরু পাওয়া গেল তাদের বাসার সামনে এবং সেই 5টি গরু এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি করে তারপর তার বাসার সামনে রাখা হয়েছে। এখন বিভিন্ন পেপার পত্রিকা নিউজ মিডিয়া সবকিছু আইসা দেখা গেল একজন বিএনপি নেতার ঊর্ধ্বতন নেতার বাসার সামনে 10টি গরু বা 5টি গরু পাওয়া গেল। তাহলে পেপার পত্রিকা নিউজে কি আসবে যে
বিএনপির অমুক নেতা 5টি গরু চুরি করে তার বাসায় রেখেছে, এভাবে পেপার পত্রিকায় কিন্তু হেডলাইন হবে, কিন্তু বাস্তবে বিএনপির ওই নেতা তিনি জানেনই না যে তিনি গরু চুরি করেছেন। মানে এভাবে বিভিন্ন রকমের ঘটনা কিন্তু সামনে আসতে পারে, অচিরেই আপনারা দেখতে পাবেন। সেটা জামাত নেতা হইতে পারে, বিএনপির নেতা কর্মীরা হইতে পারে, এনসিপির নেতারা হইতে পারে, এমনকি আপনার শুধু যে এই গরু নিয়ে হবে বিষয়টা তা না, দেখা যাবে 5টা অস্ত্র পাওয়া গেল তার বাসার সামনে। এভাবে বিভিন্ন রকমের ঘটনা কিন্তু তারা খুব সহজেই চাইলেই ঘটাইতে পারবে, এবং এরকমের ঘটনা সামনে এনে যারা পরবর্তীতে নেতৃত্ব দিবেন, বর্তমানে নেতৃত্ব দিতেছেন, এরকমের নেতাকর্মীদেরকে অযত্ন প্রয়োগ করে তারপর বিভিন্ন পেপার পত্রিকায় হেডলাইন আসবে, নিউজ হবে, এবং এই নিউজগুলা কিন্তু টাকার বিনিময় হবে। এবং এই যে মানে সাজানো নাটক, এরকমের বিভিন্ন নাটক ঘটবে, সেটা দেখা যাইতে পারবে বাংলাদেশের বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটছে। আপনারা জানেন যে পূর্ব অভিজ্ঞতা থেকে বিভিন্ন সময় যে বিএনপি যে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক লড়াইয়ে তারা যে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে যে আন্দোলনগুলো করেছে, সেই আন্দোলনের ভিতরে আপনারা দেখেছেন যে বাসে আগুন ধরিয়ে দিয়েছে, বাসে ককটেল মারা হয়েছে, মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। এরকমের যে সাজানো নাটক ঘটনাগুলো অচিরেই সামনে আসতে পারে। এরকমের ঘটনা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি, জামাত, তাদেরকে ট্যাগ দিয়ে এনসিপি, তাদেরকে ট্যাগ দিয়ে তারপর এরকমের ঘটনাগুলো ঘটাবে, এবং সেই ঘটনা মোকাবেলা করার মতো সক্ষমতা এসব রাজনৈতিক দলগুলা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ বাংলাদেশের অধিকাংশ নিউজ মিডিয়া প্রশাসন এখন আওয়ামী লীগের দখলে, এবং এরকমের ঘটনা যদি একের পর এক ঘটাইতে থাকে, খুব সহজে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবে বলে আমার বিশ্বাস। আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।